ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.2 এর লেকচার 1। সো একটু পুরনো কথা বলে নেই। আমাদের চ্যাপ্টার 3-তে সরলরেখায় টোটাল আমাদের 7টা চ্যাপ্টার 3.1 থেকে শুরু করে 3.7। তো এই 7টা চ্যাপ্টারের মধ্যে আমরা অলরেডি 3.1 কমপ্লিট করেছি। আমরা যখনই একটা চ্যাপ্টার কমপ্লিট করতে থাকবো, পরবর্তী অধ্যায়গুলো পূর্ববর্তী অধ্যায় সব কিছু লাগবে। এখন চ্যাপ্টার 3.1 আমরা কী কমপ্লিট করেছি? ফার্স্ট অফ অল হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দ্বিতীয়ত পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই কিন্তু ছিল আমাদের মূল আলোচ্য বিষয়। এবং কার্টেসীয় থেকে পোলারে কনভার্সন, পোলার থেকে কার্টেসীয়তে কনভার্সন, কার্টেসীয়ের মাধ্যমে বিভিন্ন বিন্দুর অবস্থান নির্ণয়, বিভিন্ন বাহুর মান নির্ণয়, সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু, চতুর্ভুজ, ত্রিভুজ, এগুলোর প্রমাণ। রাইট? সো এটা ছিল আমাদের 3.1-এর মূল আলোচ্য বিষয়, যেটা আমাদের 3.2-তে লাগবে। 3.2-তে লাগবে না এমন না। 3.2-তে আমরা নতুন জিনিস শিখব অবশ্যই, কিন্তু 3.2-তে আমাদের নতুন এগুলোও লাগবে। ফাইন, এখন আমরা আসতেছি আমাদের 3.2-তে। 3.2-এর মূল আলোচ্য বিষয় কি? 3.2-এর মূল আলোচ্য বিষয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে অনুপাত নির্ণয় করা। 3.2-এর কথা যদি বলি, এক কথায় আমরা যদি চিন্তা করি তাহলে অনুপাত, এই অনুপাতটা কেমন অনুপাত? এই অনুপাতটা হচ্ছে আমরা দুটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি করি, দুটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি করি এবং সেই সংযোজক সরলরেখার যদি ওই সরলরেখাটাকে কোনো একটা অনুপাতে আমরা যদি বিভক্ত করি, তাহলে আমাদের ঘটনাটা কি ঘটবে? দুই ধরনের ঘটনা ঘটে, একটা অন্তর্বিভক্তিকরণ, একটা বহির্বিভক্তিকরণ। বেসিক সূত্র এই দুইটা। এই অন্তর্বিভক্তিকরণ বহির্বিভক্তিকরণের উপর ভিত্তি করে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, তারপরে সমত্রিখণ্ডন করা, সমচতুর্খণ্ডন করা, এই টপিকগুলো আমাদের আসছে। বাট এক কথায় যদি বলি, অনুপাত, সরলরেখার অনুপাত, সরলরেখার নির্দিষ্ট বিন্দুতে অনুপাত নির্ণয় হচ্ছে 3.2। আমরা একটা কিওয়ার্ড দিয়ে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করি, এতে কি হয়? আমাদের চ্যাপ্টারটা মনে রাখতে সুবিধা হয়। ফাইন, এখন আমরা খুব ভালো মতো করেই জানি যে 3.2-এর জন্য আমাদের 7টা বেসিকের লেকচার আমরা পড়েছি। রাইট? 7টা বেসিক লেকচার আমরা পড়েছি। যেই 7টা বেসিক লেকচারে আমরা 3.2-এর যা যা আলোচ্য বিষয় আছে সব কিছু আমরা সেখানে এক্সপ্লেইন করা আছে অলরেডি। সো আমি সেই বেসিক লেকচারে যাব না, আমি শুধুমাত্র মূল সূত্র দুইটা, আজকে যেটা আমাদের মূল সূত্র, সেই সূত্র দুইটা লিখে আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে? সো আমরা যদি বলি, আমরা যদি থিওরি আকারে বলি, সো থিওরি 1 যদি দেই আমরা, থিওরি 1টা কি? বিভক্তিকরণের সূত্র। সো অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে কি হবে? সো আমরা যদি এখন এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু, এটা P হুইচ ইজ x1, y1, এটা Q হুইচ ইজ x2, y2। এখন এমন একটা র্যান্ডম বিন্দু R এ, তাকে x এবং y, এমন একটা র্যান্ডম বিন্দু আর সেটা PQ এর যে কোনো বিন্দুতে হতে পারে। এটা মধ্যবিন্দুই হবে এমন কোনো কথা নাই, যে কোনো বিন্দুতে যদি হয়, তাহলে এখন এই PR এবং QR এর অনুপাত কেমন হবে এবং আর বিন্দুটার স্থানাঙ্ক কেমন হবে, সেইটা নির্ণয় করাটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। সো এখানে আমরা আর বিন্দুর ক্ষেত্রে XY না দিয়ে আমরা আলফা বিটা দিই। XY দিলে তোমরা কনফিউজড হইতে পারো, কেন? কারণ আমাদের অলরেডি এখানে XY আছে। ঠিক আছে? এখন আমরা জানি যে এই যে থিওরি 1 আমরা যেটা দিছি, আমাদের যে সরলরেখা PQ, সেই সরলরেখার মাঝামাঝি বা মধ্যবর্তী বলতে একদম কিন্তু মধ্যবিন্দু না, এর মধ্যে P এবং Q এর মধ্যে কোথাও একটা আর বিন্দু রয়েছে। এখন এই আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আলফা এবং বিটার মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করি। তার আগে আমাদের জানতে হয় যে এই আর বিন্দুটা আমার PQ-কে কত অনুপাতে বিভক্ত করেছে। হয় আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, না হয় অনুপাত দেওয়া থাকবে। একটা দেওয়া থাকবে, অন্যটা নির্ণয় করব। কথা কি বুঝাতে পারছি? হয় অনুপাত দেওয়া থাকবে, স্থানাঙ্ক নির্ণয় করব, অথবা স্থানাঙ্ক দেওয়া থাকবে, অনুপাত নির্ণয় করব। সো আমরা প্রথমে আমরা চিন্তা করি যে আমাদের কাছে অনুপাতটা দেওয়া আছে তথা
M1 এবং আমরা জানি পরের অংশটা কত M2, M1 অ্যান্ড M2 এটা ধরে আমরা কি করি স্থানাঙ্কটা বের করি কিভাবে আলফা ইজ ইকুয়ালস টু আলফা ইজ ইকুয়ালস টু ফার্স্টে প্রথম অনুপাত M1 ইন্টু দ্বিতীয় বিন্দুর x এর মান রাইট প্লাস দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় অংশ M2 ইন্টু স্থানাঙ্কের প্রথম বিন্দুর x এর মান ডিভাইডেড বাই M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 রাইট ওকে সিমিলারলি বিটা অর্থাৎ কোটি এটা আমরা ভুজের মান বের করলাম কোটির মান বের করার সূত্র কি কোটির মান বের করার সূত্র হচ্ছে অনুপাতের প্রথম অংশ ইনটু দ্বিতীয় বিন্দুর কোটি প্লাস অনুপাতের দ্বিতীয় অংশ M2 প্রথম বিন্দুর কোটি ডিভাইডেড বাই M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 এই হচ্ছে আমার এই টপিকটাকে আমরা কি বলতেছি অন্তর্বিভক্তিকরণ অন্তর্বিভক্তিকরণ সো এই টপিকটা দিয়েই আমরা অন্তর্বিভক্তিকরণ বুঝে ফেলতে পারি ফাইন তো এখানে কোশ্চেন কেমন হবে অনেক ধরনের হইতে পারে বাট বেসিক জিনিস কি বেসিক জিনিস হচ্ছে কোনো একটা সরলরেখার দুইটা বিন্দু দেওয়া থাকবে সেই দুইটা বিন্দুর একটা অনুপাত দেওয়া থাকবে এই অনুপাতে সে বিভক্ত হয় সেখান থেকে আমরা স্থানাঙ্ক বের করতে পারবো ওই বিভক্তকারী বিন্দুটার স্থানাঙ্ক অথবা এই বিভক্তিকারী বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া থাকবে অনুপাত আমরা বের করতে পারবো ফাইন সো থিওরি টু সিমিলারলি থিওরি 2 এটা হচ্ছে আমাদের বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে আমাদের কি ঘটনাটা ঘটে এক্ষেত্রে একটু চিত্রটা আমাদের চেঞ্জ হয় PQ এটা হচ্ছে আমার P বিন্দু x1, y1 এবং এটা হচ্ছে আমাদের Q বিন্দু x2, y2 এবং আমাদের যে বিভক্তিকরণ বিন্দুটা সেই বিভক্তিকরণ বিন্দুটা থাকে আমাদের PQ এর বাইরে বিভক্তিকরণ বিন্দুটা থাকে কোথায় PQ এর বাইরে সেটা Q এর দিকেও হতে পারে সেটা P এর দিকেও হতে পারে প্রস্থের উপরে ডিপেন্ড করবে তবে এখানে একটা জিনিস বোঝা দরকার যে আমাদের যে অনুপাতটা হবে সেই অনুপাতটা অবশ্যই হবে আমাদের যে টার্গেটেড বিন্দু কোনটা P বিন্দু এবং Q বিন্দু সো P বিন্দু থেকে R বিন্দু এই পর্যন্ত আমাদের M1 এবং Q বিন্দু থেকে R বিন্দু এই পর্যন্ত হচ্ছে আমাদের M2 রাইট এভাবে আমরা কি করি M1 এবং M2 বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে ব্যবহার করি এবং সেক্ষেত্রে আমরা আলফা বিটার মান কিভাবে বের করব আলফা ইজ ইকুয়ালস টু সিমিলারলি অনুপাতের প্রথম মান ইনটু দ্বিতীয় বিন্দুর ভুজ মাইনাস এখানেই হচ্ছে মাইনাসের বিষয়টা প্লাস এবং মাইনাস এবং তারপরে হচ্ছে অনুপাতের দ্বিতীয় অংশ ইনটু প্রথম বিন্দুর ভুজ ডিভাইডেড বাই আমরা অনুপাতটাকে কি করে দেই বিয়োগ করে দেই পরে অনুপাতটা কি করে দেই বিয়োগ করে দেই সিমিলারলি আমাদের বিটা এর মান তথা আমাদের বিভক্তিকরণ বিন্দু এর কোটি এর মান নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে অনুপাতের প্রথম অংশ মাল্টিপ্লাইড বাই y2 মাইনাস M2 ইন্টু y1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2 এই হচ্ছে আমাদের থিওরি 1 অ্যান্ড থিওরি 2 বলা যেতে পারে আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় এইটার উপরে ভিত্তি করে আমরা আরও কিছু থিওরি শিখি সেটা হচ্ছে কি থিওরি 3তে আমরা যেটা শিখি সেটা কি মধ্যবিন্দু অর্থাৎ আমরা যদি কোনো একটা সরলরেখার ডিরেক্টলি মধ্যবিন্দু নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের কি করতে হয় সেটা আমরা খুব ভালো মতো করে জানি আমি এখানে রিপিট করছি না থিওরি 4-এ আমরা কি শিখি যদি আমরা সমত্রিখণ্ডন করি সেক্ষেত্রে আমাদের ঘটনাটা কি দাঁড়ায় আমরা কিভাবে এটা করতে পারি সমান 3 ভাগে বিভক্তকরণ এবং থিওরি 5 হচ্ছে সমচতুর্খণ্ডন এই হচ্ছে আমাদের টোটাল 5টা থিওরি যা আমাদের এই চ্যাপ্টারটা করতে লাগবে সেগুলো আমরা বেসিকে আলোচনা অলরেডি করে ফেলেছি বেসিক লেকচারে সো আমরা কথা না বাড়িয়ে অঙ্কতে চলে যাই
সো আমরা অনুশীলনীর 1 নাম্বার থেকেই শুরু করছি। সবাই বই নেই। অনুশীলনী 3.2 এর 1 নাম্বার কি বলতেছে? 1 যে বিন্দু 1 যে বিন্দু 1,4 সামনে বসো। ওকে, কি বলা হচ্ছে? যে বিন্দু 1,4 এবং 9,-12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। সো জ্যামিতির ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলুক না বলুক, আমাদের রাফে হইলেও আমরা চিত্রটা আঁকবো, রাইট? জ্যামিতির ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলুক অথবা না বলুক, রাফে আমরা একটু হইলেও চিত্রটা এঁকে নিব, না হলে আমরা অঙ্ক করতে পারবো না। ঠিক আছে? বা করতে পারবো না তা না, করতে সমস্যা হবে। চিত্র আমরা তো জ্যামিতিকে চিত্র দিয়ে করেই অভ্যস্ত, তাই না? সো চিত্রকে ভোলা যাবে না। আচ্ছা, তাহলে এখন বলো, যে দুইটা বিন্দু দেওয়া আছে 1,4 এবং 9,-12, এই যে বিন্দু দুইটা, এটা কি আমার কোনো নাম দেওয়া আছে? না। তাহলে ফার্স্ট অফ অল এদেরকে আমি নাম দেই AB। আচ্ছা, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ কোন অনুপাতে বিভক্ত হয়? M1:M2। তাহলে এই যে 5 এর মান, এটাকে আমি M1 ধরবো, 3 এর মান, এটাকে আমি কি ধরবো? M2 ধরবো। শুভ্র বই কই? এক্সট্রা বই থাকলে সামনে একটা দাও। আছে কারো কাছে? আচ্ছা, ভালো, তাহলে কিছু করার নেই। আচ্ছা, এরপরে কি বলছে? অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্ত করে যে সেটা বলে দিছে। এখন খেয়াল করো, সবসময় কিন্তু অন্তর্বিভক্তিকরণের কথা বলে দিবে না, সবসময় অন্তর্বিভক্তিকরণের কথা বলে দিবে না, বহির্বিভক্তিকরণের কথা বলে দিবে না। প্রশ্ন পড়ে আমাকে ডিসিশন নিতে হবে, অন্তর্বিভক্তিকরণ হবে না বহির্বিভক্তিকরণ হবে। কথাটা কি বুঝাতে পারছি? আপাতত এখন আমরা যেহেতু শুরু করতেছি একদম প্রথম অঙ্ক এই চ্যাপ্টারের, সো এইখানে আমরা আমাদের মন মতো করতে পারি। সো ফাইন, শুরু করি। মনে করি A 1,4 এবং B 9,-12 প্রদত্ত দুটি বিন্দু AB রেখার সংযোগ স্থলে ধরি C বিন্দুতে, C আলফা, বিটা বিন্দুতে রেখাটি 5:3 অনুপাতে চেঞ্জ করতে। আচ্ছা, ওই একটু রাখো, আমি নিচ্ছি, সাইডে রাখো। হ্যাঁ, ওকে। আচ্ছা, সো 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ফাইন, প্রশ্ন বলা শেষ, চিত্র বলা শেষ। চিত্রটা এঁকে ফেলি বোঝার জন্য। আমার এখানে প্রশ্নে চায় নাই চিত্র, তাই চিত্রটা আমরা বাইরে আঁকি। প্রশ্ন আমার চিত্র চায় নাই, সো চিত্রটা আমরা বাইরে আঁকি। অথবা তুমি চিত্রটা এখানে আঁকতে পারো, এখানে খুব বেশি কোনো প্রবলেম হবে না। সো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,-12। এখন আমাদের সি বিন্দু, এই যে হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের আলফা, বিটা। এখন প্রশ্নে কি বলতেছে? প্রশ্নে বলতেছে এসি এর পার্ট কতটুকু? এটা হচ্ছে 5 অনুপাত, এবং বিসি এর পার্ট কতটুকু? 3 অনুপাত। প্রশ্ন, বর্ণনা, চিত্র বুঝে ফেলছি। আমাদের কাছে কি চাইছে? প্রশ্ন পড়ো, চেয়েছে কি? যে বিন্দুতে 5:3 অনুপাতে বিভক্ত হচ্ছে তার স্থানাঙ্ক, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি না। সুতরাং আলফা ইজ ইকুয়ালস টু, বলো সূত্রটা কি? M1 ইন্টু x2। তাহলে M1 কত এখানে? 5, x2 কত এখানে? 9। অন্তর্বিভক্তিকরণ যেহেতু, সূত্র কি হবে? প্লাস
এরপরে কি m2 3 ইন্টু কত 1 ডিভাইডেড বাই কত 5 প্লাস 3 ডান। সিমিলারলি বিটা ইকুয়ালস টু again 5 into minus 12 plus 3 into 4 divided by 5 plus 3 clear ওকে ক্যালকুলেটর নেই সো এখানে কত আসে 45 প্লাস 3 ডিভাইডেড বাই 8 এখানে কত আসে মাইনাস 60 প্লাস 12 ডিভাইডেড বাই 8 সো এখানে 48 বাই 8 দ্যাট মিনস 6 এখানে মাইনাস 48 বাই 8 ইকুয়ালস টু মাইনাস 6 সুতরাং সি বিন্দুটির স্থানাঙ্ক সি বিন্দুটির স্থানাঙ্ক 6, মাইনাস 6 বুঝতে পারলাম কোনো কনফিউশন ইজি ওকে ফাইন একের হ্যাঁ বলো বুঝি নাই আমার কাছে চতুর্ভাগ চাই নাই ও আচ্ছা ওকে 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 কেন আমি এটা করব না ফার্স্ট অফ অল স্থানাঙ্ক জ্যামিতি মানে হচ্ছে আমাদের চতুর্ভাগে এটাকে বসাইতে হয় কথাটা সত্য আমরা 9-10 এইভাবে প্র্যাকটিস করে আসছি না বিন্দু দেওয়া মানেই চতুর্ভাগে বসানো এখন ওইটা আমাদের একটা প্র্যাকটিস ছিল যে বিন্দু মানেই কি করা চতুর্ভাগ করতে হবে ঠিক আছে আমাদের সামনে এরকম অনেক চ্যাপ্টার আছে আমাদের চতুর্ভাগ করতে হবে কিন্তু এখন ওই চতুর্ভাগে বসানোর থেকেও আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কী রয়েছে ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য রয়েছে যেমন এই চ্যাপ্টারের বৈশিষ্ট্য কী অনুপাতের বিষয়গুলো ক্যালকুলেট করা তাই তো এই জন্য আমরা চতুর্ভাগটাকে ইগনোর করি চতুর্ভাগ করলে কেউ কোনো মানা করবে না কিন্তু আমরা চতুর্ভাগটাকে এখন কি করি ইগনোর করি বাট 9-10 আমরা চতুর্ভাগটাকে কি মাস্ট করে দিছিলাম যে বিন্দুর স্থানাঙ্ক আছে মানেই চতুর্ভাগ আঁকো কারণ ওইটা তোমার প্র্যাকটিসের টাইম ছিল এখন আমরা চতুর্ভাগ ব্যবহার করব না তা না করলে কোনো সমস্যা নাই সামনের চ্যাপ্টারে আমাদের এটা করতে হবে কিন্তু এই সকল চ্যাপ্টার এই যে 3.4 পর্যন্ত আমাদের এটা লাগবে না ঠিক আছে ওকে ফাইন আসি 1-2 নাম্বার প্রশ্ন কি বলছে পড়ি 1-2 নাম্বার 1-2 নাম্বার যে বিন্দু 1,4 এবং 9,-12 সেম বিন্দু কিন্তু সেম বিন্দুকে কি বলছে 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে 3:4 অনুপাতে 3:4 অনুপাতে কি করে বহির্বিভক্ত করে তাহলে এখন একটু ব্যাপার আছে 3:4 অনুপাতে কেন আগে সাধারণত m1 এর পার্টটা কি হইতো বড় এখন m1 এর পার্টটা কি ছোট চিত্রটা বুঝে রাখতে হবে রাইট আচ্ছা বিন্দু কিন্তু চেঞ্জ হয় নাই বিন্দু কি চেঞ্জ হয়েছে না বিন্দুর স্থানাঙ্ক চেঞ্জ হয় না তাহলে আসো লিখি মনে করি a 1,4 এবং b 9,-12 প্রদত্ত দুটি বিন্দু AB রেখার সংযোগ স্থলে সি বিন্দুতে সি আলফা কমা বিটা বিন্দুতে রেখাটি 3:4 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে বা বহির্বিভক্ত করেছে ঠিক আছে এখন বর্ণনার জন্য আমার বর্ণনাতে কোনো সমস্যা নেই আমার m1 এর মান 3 m2 এর মান 4 সেটা তো সমস্যা নেই বাট আমার এখানে প্রশ্নটা হচ্ছে চিত্রটা কিভাবে হবে এই যে দেখো খেয়াল করো এই হচ্ছে আমার AB বাইরে তো ডেফিনেটলি হবে কিন্তু কোন দিকে হবে সেটা কিভাবে বুঝবো বি এর দিকে হবে না এর দিকে হবে না এর দিকে হবে কেন বোঝো ফার্স্টে কি ছোট না তাহলে আমি যদি এ থেকে আমার তো
এই সি বিন্দুটা কি এ বি এর মধ্যে রাখা যাবে না, বাইরে করতে হবে। আমি যদি এ বিন্দু থেকে এই বি এর দিকে যদি আমি এখন সি বিন্দুটা বসাই, তাহলে এসি এর মান কি বিসি এর তুলনায় বড় হয়ে যায় না, তাই তো? তাহলে আমাকে সি বিন্দুটা কোথায় রাখতে হবে? এই দিকে। কেন? এই যে এখন দেখো চিত্রটা একদম 100% পারফেক্ট হবে এটা আশা করার দরকার নাই। এইটুকু কত? এইটুকু আমার 3, আর এখান থেকে এইটুকুকে আমি ধরে নিচ্ছি কত? 4। এই কি আমার 3:4? এটা লজিক্যাল কি না? কথাটা কি বোঝাতে পারছি? তাহলে অনুপাতের উপরে ভিত্তি করে সেটা কোন দিকে যাবে এটা আমরা এখন নির্ণয় করতে পারতেছি। বহির্বিভক্তকরণ তো বাইরে, কিন্তু সেটা বি এর দিকে যাবে না এর দিকে যাবে নির্ভর করতেছে অনুপাতের মানের উপরে। এই যে এখানে আমরা লিখে নিলাম সি আলফা কমা বিটা, বুঝতে পারছি? তাহলে এখন আমার বিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সো হুইচ ওয়াজ সো ইজি। সো সুতরাং আলফা ইজ ইকুয়ালস টু বহির্বিভক্তিকরণ তাহলে কি মাইনাস ইয়েস অর নো m1 ইন্টু x2, m1 এর জায়গায় কি আছে 3 রাইট, ইন্টু x2 কত বলো? 9, পার্টিসিপেট করো আমার সাথে, মাইনাস m2 কত 4 ইন্টু x1 কত 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 4। সো মাইনাস নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, দেন বিটা ইজ ইকুয়ালস টু m1 আবার 3 ইন্টু y2 তথা -12 মাইনাস 4 ইন্টু y1 তথা 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 4। ওকে, সো নাও এখানে কত 27 মাইনাস 4 বাই -1, দেন মাইনাস 36 মাইনাস 16 মাইনাস 1। ওকে, সো এখানে কত আসতেছে 23 বাই -1, তার মানে -23। এখানে কত আসতেছে মাইনাস 36 42 52 রাইট, মাইনাস 52 উপরে নিচে কত -1, তার মানে কত +52। ঠিক আছে, সুতরাং সি বিন্দুটির স্থানাঙ্ক, সি বিন্দুটির স্থানাঙ্ক -23,52 কথা না? তাহলে আমরা অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণের দুইটা বেসিক ম্যাথ করলাম, ইয়েস অর নো? এখন এইটা অঙ্ক করতে গিয়ে তোমরা দেখবা যে এইখানে আমাদের এরকম সুন্দর মতো করে বিন্দুতে মিলে যাবে এমন না, এখানে ভগ্নাংশ আসবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ যেহেতু একটা ভাগের বিষয় আছে অবশ্যই এখানে ভগ্নাংশ আসবে, এবং ভগ্নাংশ আসলে তোমরা এটাকে ভগ্নাংশতেই রাখবা, এটাকে দশমিকে নিবা না। আমরা আমাদের উত্তরগুলোকে ইন্টারমিডিয়েট পর্যায়ে দশমিকে নেই না। কেন দশমিকে নেই না? এটার পিছনেও লজিক আছে। দশমিকে নিলে দশমিকের পরের কিছু ডিজিট যদি অনেকগুলো থাকে আমরা কি করি, ডিজিটটাকে বাদ দিয়ে দিই না অনেকগুলো, সেই জন্য আমরা দশমিকে নেই না, আমরা সাধারণত ভগ্নাংশে রাখি। কথাটা কি বুঝাতে পারছি? ফাইন, তাহলে আমরা 1-এর 2টা অঙ্ক বুঝলাম। এখন 2-এর 1 প্রশ্ন পড়ি। 2-এর 1 প্রশ্নে কি বলতেছে 7,10 এবং 10,16 দুইটা বিন্দু এ বি দেওয়া আছে। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সংযোজক স্থানাঙ্ক নির্ণয় করে। তার মানে চলে আসছে সমত্রিখণ্ডকের কনসেপ্ট। তাহলে আমি একটু বেসিকে সমত্রিখণ্ডক বুঝাইছি, তাহলে এখন এই অঙ্কতে চলে আসি সরাসরি। ফাইন, আচ্ছা, যারা বুঝো নাই বা এরকম যদি থাকো সমস্যা নাই, তারা এখানে আবার কনসেন্ট্রেট করো, আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে বলো বিন্দু দুইটা কি কি বিন্দু? 7,10 10, তাহলে মনে করি এ 7,10 এবং বি কত 10,16 প্রদত্ত দুটি বিন্দু। ঠিক আছে, এখন এবি রেখার সংযোগ রেখাংশ, আমরা এখন বলি এবি রেখার সংযোগ রেখাংশ পি ও কিউ বিন্দুতে। এখন আমার সমত্রিখণ্ডতে হইলে বিন্দু কয়টা লাগবে? 2টা। পি ও কিউ বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত হয়। তাহলে পি বিন্দুর জন্য আমার কি ধরতে হবে? α1 β1, কিউ বিন্দুর জন্য α2 β2। ঠিক আছে, আমরা এখন থেকে
যা নির্ণয় করতে চাই সেই জায়গায় আমরা কি করি, আলফা ব্যবহার করি, আলফা বিটা, রাইট? আচ্ছা, তাহলে এবি রেখা সংযোগ স্থলে পি আলফা 1, বিটা 1 এবং কিউ আলফা 2, বিটা 2 বিন্দুতে রেখাটি ত্রিখণ্ডিত হয়। তো এখন আমরা কি জানি যে সমত্রিখণ্ডন করা এবং সমচতুর্খণ্ডন করা এই দুইটাই কি অন্তর্বিভক্তিকরণের ব্যাপার না? সমত্রিখণ্ডন এবং সমচতুর্খণ্ডন এই দুইটাই কি অন্তর্বিভক্তিকরণ, এখানে বহির্বিভক্তিকরণে কিছুই আসবে না। ফাইন। সো আমরা যদি চিত্রটা আঁকি, ওকে, এ 7, 10, বি 10, 16। নাও আমরা এখানে একটা বিন্দু নিচ্ছি, এখানে একটা বিন্দু নিচ্ছি। দিস ইজ আওয়ার পি হুইচ ইজ আলফা 1, বিটা 1, and this is our q alpha 2, beta 2। তো যারা বেসিক করেছি তারা খুব ভালো মতো করে জানি সমত্রিখণ্ডন মানে কি, প্রত্যেকটা অংশের অনুপাত কত বলো, সমান। সমান মানে এটাকে আমরা কিভাবে ধরি, একক, 1 একক, ইয়েস অর নো, কিভাবে ধরি, 1 একক। ওকে ফাইন। এখন আমি ধরো পি বিন্দুর জন্য ডিসাইড করতে চাচ্ছি, এখন পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে এখন পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে এপি এর মান কত, 1, আর পি বি এর মান কত বা বিপি এর মান কত, 2। তার মানে এখন পি বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা আমার কেমন, 1:2 না? পি বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা কেমন, 1:2। এটা হচ্ছে ফর পি বিন্দু, বুঝো। আর কিউ বিন্দুর ক্ষেত্রে কেমন হবে, এ থেকে কিউ, এটা কি হবে, 2:1, 2:1। এ থেকে কিউ, এটা কি হবে, 2:1। ওকে ফাইন। তাহলে এখন আমাদের কয়টা বের করতে হবে এরকম বিন্দু, 2টা। তাহলে অবশ্যই আমাকে এই যে এই অনুপাতের ব্যাপারটা, এটা কি আমার বর্ণনায় লিখতে হবে না? ওকে ঠিক আছে। তাহলে এখন আমরা লিখব এবি, খেয়াল করি, এবি রেখাটি পি বিন্দুতে বা পি আলফা 1, বিটা 1 বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে বা হয়। ঠিক আছে। তাহলে এখন আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই। তাহলে আলফা 1 ইজ ইকুয়ালস টু, তাহলে পি বিন্দুর ক্ষেত্রে আলফা 1, তাহলে m1 এর মান কত, 1 × 10 প্লাস 2 × 7 ডিভাইডেড বাই 1 + 2, অর্থাৎ m1 × x2 প্লাস m2 × x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, তাহলে বিটা 1 সিমিলারলি 1 × 16 প্লাস 2 × 10 ডিভাইডেড বাই 1 + 2, অর্থাৎ m1 × y2 প্লাস m2 × y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, ক্যালকুলেশন। সো 10 প্লাস 14 বাই 3, 16 প্লাস 20 বাই 3, তাহলে এখানে কি আসে 24/3, এখানে কি আসে 36/3। আচ্ছা,
তাহলে এখানে কত আসে 8, এখানে কত আসে 12। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কি 3.1 এটা বলছিলাম কি না, স্থানাঙ্ক লিখতে গেলে আমাদের কি দিতে হয়, ইকুইভ্যালেন্ট, রাইট? যদি আমরা এরকমভাবে পি বিন্দুর স্থানাঙ্ক আমি যদি এরকমভাবে লিখে ফেলি, দেখো 8,12, আমার কোনো ভুল নাই। কিন্তু যদি আমার পি লিখে স্থানাঙ্ক দেখাইতে হয়, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট লিখে 8,12 লিখব। এটা কিন্তু মাথায় রেখো, আমরা এইটাও লিখতে পারি, এইটাও লিখতে পারি, কিন্তু যদি ইকুয়াল লিখি তাহলে কিন্তু এটা ভুল। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট লিখতে হবে। ওকে, ফাইন, বুঝতে পারছি। আচ্ছা, সিমিলারলি এবি রেখাটি আবার এবি রেখাটি কিউ আলফা 2, বিটা 2 বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। ওকে, তাহলে এখন আলফা 2 ইকুয়ালস টু, চিত্র দেখে দেখে বলি, 2 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 7 বাই 2 প্লাস 1, দেন বিটা 2 ইকুয়ালস টু 2 ইন্টু 16 প্লাস 1 ইন্টু 10 বাই 2 প্লাস 1, so 20 plus 7 by 3, 32 plus 10 by 3, so 27 by 3 equals to 9, 42 by 3 কতবার যায় 1 4, রাইট? ওকে, সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক 9,14। এখন উত্তরটা কিভাবে লিখতে হবে? উত্তর কিন্তু এটা না, উত্তরটা লিখতে হবে এবি সরলরেখাটি 8,12 এবং 9,14 বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। সুতরাং এবি সরলরেখাটি 8,12 এবং 9,14 বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। বুঝতে পারলাম? শেষ। ওকে, তাহলে 2-এর 1 শেষ আমাদের। 2-এর 3 নাম্বার, 2-এর 2 নাম্বার কি বলছে? এটা অনেকবার আসছে পরীক্ষায়। দেখাও যে মূল বিন্দু -3, -2 এবং 6,4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু অপর সমত্রিখণ্ডক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। কথাটির মানে কি বুঝছো কিনা? কথাটার মানে হচ্ছে যে এখানে প্রদত্ত বিন্দু কয়টা, -3, -2 এবং 6,4। এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে যদি আমি সমত্রিখণ্ডন করি, সেই সমত্রিখণ্ডন করা মানে কি, আমার আরও দুইটা বিন্দু পি বিন্দু আর কিউ বিন্দুর নেয়। তাহলে এই পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু হচ্ছে আমার মূল বিন্দু 0, 0। তাহলে আমার কাছে চাইছে কি, এইরকম অপর আরেকটা বিন্দু বের করতে। বুঝো নাই? সিম্পল জিনিস। এই হলো আমার এবি, দেওয়া আছে, এবি দেওয়া আছে, আমার এটা সমত্রিখণ্ডিত একটা রেখা। তাইলে এই হলো আমার পি আর এই হলো আমার কিউ। তুমি অন্য ভাষায় লিখো না, সমস্যা নাই। এখন এই সমত্রিখণ্ডন যে হইছে, পি বিন্দু আর কিউ বিন্দুতে তো হইছে, এই দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু হলো মূল বিন্দু 0, 0। তাহলে আমার আরেকটা বিন্দু বের করলেই তো অঙ্ক শেষ, হ্যাঁ কি না?
এখন এটা আমার কথা দিয়ে সাজায় বসাইতে হবে, ঠিক আছে? পি বিন্দুকে আমি 0 0 ধরবো না কিউ বিন্দুকে 0 0 ধরবো? কেন? এখানে একটা ব্যাপার আছে স্যার, আগে এটা বুঝি। আমি কি র্যান্ডম পি বিন্দুকে 0 0 দিতে পারবো? আমার ইচ্ছা হয়েছে তাই? না, পারবো না। কেন? কারণ এপি এর সাথে বিপি এর অনুপাত কেমন? 1:2। আর এ কিউ এর সাথে বি কিউ এর অনুপাত কেমন? 2:1। তাহলে কোন জায়গায় এটা 0 0 হইতেছে এটাকে আমাকে আগে থেকে ক্যালকুলেট করতে হবে না? তার মানে আমি চাইলেও আমাকে মূল বিন্দু কিন্তু আমি 0 0 এটা র্যান্ডমলি লিখতে পারবো না, চিত্রে বসাইতে পারবো না, আমাকে ক্যালকুলেট করেই দেখাইতে হবে। কথাটা কি বুঝাতে পারছি? তার মানে এই অঙ্কটারই পুরোটা রিপিট কিনা বলো? এই অঙ্কটারই পুরোটা রিপিট কিনা? তার মানে কি খেয়াল করো যে আমাকে এবি দেওয়া আছে, পি কিউ আমি ওই আলফা 1 বিটা 1 আলফা 2 বিটা 2ই লিখবো। সিমিলারলি অঙ্কটা করব, একটা জায়গায় হয়তো পি বিন্দুর স্থানাঙ্ক 0 0 আসবে অথবা কিউ বিন্দুর স্থানাঙ্ক 0 0 আসবে, আরেকটা বিন্দুর স্থানাঙ্কটাই হবে আমার অ্যান্সার। প্রশ্নটা ঘুরায় দেওয়া, কিন্তু আমাকে নির্ণয় করতে হবে কয়টাই? দুইটাই, কারণ আমি জানি না কোথায় 0 0। কথাটা কি বুঝাতে পারছি? আমি কি জানি 0 0? আমি আরেকটার দিকে যদি 0 0 ধরে অঙ্কটা আগাই তাহলে কি অঙ্ক হবে না? কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এইটারই হুবহু কপি কিনা করা যাবে? তাহলে লেখো 2 এর 2 2 এর 1 এর কপি। আমি এখানে যেভাবে বর্ণনা দিছি হুবহু বর্ণনায় 2 এর 2 করবা, যেভাবে বর্ণনার লেখা চেঞ্জ করবা না। বুঝতে পারছো? ওকে, প্রশ্ন এরকমভাবে চেঞ্জ করে দিবে, প্রেজেন্টেশনটা চেঞ্জ করবে। তুমি যদি প্রেজেন্টেশনটা ধরতে পারো, সৃজনশীলেরও প্রেজেন্টেশন ধরতে পারো, তুমি বইয়ের সাথে কানেক্ট করতে পারো, অঙ্ক ইজি হয়ে যাবে। ওকে, গেল 2 এর 2 গেল। 2 এর 3 নম্বরে কি বলছে বলো? -6,8 এবং 8,-6 বিন্দুর সংযোজক রেখাংশকে সমান 4 ভাগে বিভক্ত করা হয়, বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে কি? সমচতুর্খণ্ডন। তাহলে এটা ভালো হলো 1 আর 2 নম্বর অঙ্ক করতে গেলে আমার পুরো চ্যাপ্টারের থিওরি কি সব অ্যাপ্লাই করা হয়ে গেছে কিনা? পুরো চ্যাপ্টারের থিওরি যা শিখছি সব অ্যাপ্লাই করা হয়ে গেছে। কথাটা কি বুঝাতে পারছি? ফাইন, শুরু করি আমরা। 2 এর 3। তো সমচতুর্খণ্ডন যখনই আসে তখন কি আমাদের আর অন্তর্বিভক্ত বহির্বিভক্ত লাগে নাকি মধ্যবিন্দু দিয়েই করে ফেলি? আমরা মধ্যবিন্দু দিয়েই করে ফেলি না? কেন করে ফেলি বুঝি এটা? আচ্ছা, 2 এর 3 আমি আবার আলোচনা করি, সমস্যা নাই। বলো বিন্দু দুইটা বলো, মনে করি। -a -6,8 এবং b 8, জাস্ট এটার উল্টা 8, -6 প্রদত্ত দুটি বিন্দু এবি রেখার সংযোগ স্থলে পি আলফা 1, বিটা 1, কিউ আলফা 2, বিটা 2 এবং আর আলফা 3, বিটা 3 বিন্দুতে সমচতুর্খণ্ডিত হয়েছে। সমচতুর্খণ্ডিত হয়েছে। ফাইন, তাহলে এখন আমরা চিত্রটা চিন্তা করি। এই হচ্ছে চিত্র এ, -6,8, আর একটু বড় করি বি, এটা হচ্ছে আমাদের 8, এখন আমাদের এখন 3টা বিন্দু। সো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, হুইচ ইজ পি আলফা 1, বিটা 1, কিউ আলফা 2, বিটা 2, আর আলফা 3, বিটা 3। ওকে, তাহলে এখন চিন্তা করো সমচতুর্খণ্ডন হওয়া মানে কি? প্রত্যেকটাই সমান। এটা 1 একক, এটা 1 একক অনুপাতে, এটা 1 একক এবং এটাও
1 একক। তাহলে সমচতুর্খণ্ডন করার ক্ষেত্রে আমাদের এই যে মাঝখানের বিন্দুটা কিউ বিন্দু, তাহলে কিউ বিন্দুর বাম পাশেও 2 একক, ডান পাশেও কত 2 একক, তার মানে বাম পাশেও সমান অংশ, ডান পাশেও সমান অংশ, তাহলে কিউ বিন্দুটা কি এবি রেখার মধ্যবিন্দু বলা যায় না? তাহলে কিউ বিন্দুর ক্ষেত্রে এই পাশেও 2 অনুপাত, এই পাশেও 2 অনুপাত। আসলে কি 2 অনুপাত সবসময় কাটাকাটি যে কি হয়, অনুপাত কাটাকাটি যে কি হয়ে যায়, 1 হয়ে যায় না, তাই না? আচ্ছা, তাহলে কিউ বিন্দুটা আমার এক্স্যাক্টলি এবি এর কি মধ্যবিন্দু। সিমিলারলি আমি যখন এ কিউ জেনে যাব, তো এ কিউ এর জেনে যাওয়ার পরে পি বিন্দুটা আমার কি হয়ে যাবে, এ কিউ এর মধ্যবিন্দু। তাহলে এইখানেও কি আমার মধ্যবিন্দু সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে। সিমিলারলি যখন কিউ আর বি এদের মধ্যবিন্দুকে আর তার মানে সমচতুর্খণ্ডন করার ক্ষেত্রে আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র দিয়েই করে ফেলতে পারি। তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি, x1 + y1 / 2, x2 + y2 / 2। 9 10 শিখে আসছে, রাইট? আচ্ছা, তাহলে এখানে এবি রেখাটির মধ্যবিন্দু কিউ α2, β2। সুতরাং α2 = -6 + 8/2, β2 = 8 ± -6/2। সেখানে আসতেছে 2/2, এখানে আসতেছে 2/2, সো 1 1। সো সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক 1,1। ডান। এটা গেল এবি রেখার ক্ষেত্রে, কিউ বিন্দুর ক্ষেত্রে। আবার এ কিউ রেখার মধ্যবিন্দু পি α1, β1। সুতরাং α1 = এ কিউ। এ হচ্ছে আমার, এখন আমরা কিউ বিন্দুর স্থানাঙ্কটা বসাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 1, 1। আচ্ছা, তাহলে এখন কি আসবে, -6 + 1/2 অ্যান্ড β1 8 + 1/2। সেখানে এই যে দেখো ভগ্নাংশ চলে আসা শুরু করছে, -5/2 অ্যান্ড 9/2। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক -5/2, 9/2। ডান। আবার বিকিউ রেখার মধ্যবিন্দু আর α3, β3। সুতরাং α3 = 1 + 8/2 and β3 = 1 - 6/2। সো এখানেও 9/2 অ্যান্ড এখানে -5/2। সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক 9/2, -5/2। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে ফাইনাল? সুতরাং এবি রেখাটি ফার্স্টে বিন্দু কোনটা, পি, সেকেন্ড বিন্দু কোনটা, কিউ, তারপরে বিন্দু কোনটা, আর। তাহলে আমাদের উত্তরটা হবে এরকম। সুতরাং এবি পি বিন্দুটা হচ্ছে আমাদের -5/2, 9/2, 1, 1, 9/2
-5/2 বিন্দু তিনটিতে সমচতুর্খণ্ডিত হয়েছে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের 2-এর 3। ডান? ওকে, সামনে আগাই। একটু উদাহরণে যাব, মার্ক করি উদাহরণ। বইতে মার্ক করি, অনুশীলনের 1-এর 1-2, 2-এর 1-2, 3 বইতে মার্ক করি। আমি সবসময় পেন্সিল দিয়ে মার্ক করতে বলছি। 1-এর 1-2, অনুশীলনীর 1-এর 1-2, 2-এর 1-2, 3 ডান। এখন আসি উদাহরণের 1। উদাহরণের 1-এ কি বলছে? দুইটা বিন্দু দেওয়া আছে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত। পারি? দাগ দাও। উদাহরণ 2-তে কি বলছে? দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়, সংযোগ রেখার। পারি? দাগ দাও। 3 নম্বরে কি বলছে? দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে 2:3 অনুপাতে বহির্বিভক্ত। পারি? ওকে, দাগ দাও। এরপরে আসো উদাহরণ 4 পরে উদাহরণ 5-এর দিকে তাকাই। দুইটা বিন্দু দেওয়া আছে এবং বলছে কি সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পারি? ওকে, তাই এটাও কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। সো উদাহরণটা ম্যান্ডেটরি। দিনের মানে যে ডেইলি ক্লাসের সাথে উদাহরণ নোট করে ফেলবো, ফাইন। এখন 1 আর 2 শেষ এবং উদাহরণের 4টা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আসি 3-এর 1 নাম্বার। কি বলছে? 3-এর 1 নাম্বার কি বলছে? একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 4,3। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 4,3। বৃত্তটির ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 4,6 হলে অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত? এটা খুবই সোজা না? প্রশ্ন বুঝো নাই, এই জন্য কনফিউজড। একটা বৃত্ত বলা আছে, এই যে দেখো, এটা চিত্রটা কল্পনার চেষ্টা করবা। এই বৃত্ত দেওয়া আছে, এইটা কি বৃত্তের কি ব্যাস, এইটা বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, কেন্দ্র দেওয়া আছে কি না? 4,3। তাহলে এটা যদি এবি ব্যাস হয়, এটা ধরো C4 সেন্টার। এখন বলছে প্রান্তবিন্দুর একটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? 4,6। অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। পারবো না? এইটারে আলফা 1 আলফা বিটা ধরে, এটা মধ্যবিন্দু, এইটা করে আসছি আমরা 9-10-এ। এটা গেলো একটা। 3-এর 1 এটা আমি করাবো। 3-এর 2 একবারে পড়ে ফেলি। এবি সরলরেখাটি পি এবং কিউ বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়। এবি এর স্থানাঙ্ক বের করো। তার মানে কি, এতক্ষণ পর্যন্ত এবি দেওয়া ছিল, পি কিউ দেওয়া ছিল না, পি কিউ বের করছি। এখন পি কিউ দেওয়া আছে, এবি দেওয়া নাই। কথা কি বুঝাতে পারছি? ফাইন, আসো শুরু করি। ওকে, 3-এর 1 মনে করি একটি বৃত্তের ব্যাস, একটি বৃত্তের এবি ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক এ। তাহলে ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 4,6। বৃত্তটির কেন্দ্র সি, কেন্দ্র দেওয়া আছে 4,3। এইখান থেকে উত্তর, যখন এমসিকিউতে উত্তর বের করে ফেলা যায়। এটা 4,6 না, এটা 4,3। তো হয় আরেকটা বিন্দু আসবে, হয় 4,0 না হয় 4,9। কেন? দেখো 4 আর 4 কমন থাকবে, এখান থেকে এটা কি 3-এর ডিফারেন্স। তো হয় 3 বাড়বে, না হয় 3 কমবে। দুইটার একটা এমসিকিউতে থাকলে দিয়ে দিবা, অ্যাডমিশনের শর্টকাট। যাই হোক, অঙ্ক করবো আমরা। বৃত্তটির কেন্দ্র কত? এত। অপর প্রান্তের ব্যাসের
অপর প্রান্ত বি আলফা কমা বিটা। ঠিক আছে, সো চিত্র ওই সেই আগেরটাই, চিত্রটা এঁকে রাখি। এ হচ্ছে 4,6, সি 4,3, বি আলফা কমা বিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কেন্দ্র সি, এটা তো এবি রেখার মধ্যবিন্দু তাই না? কেন্দ্র সি এবি রেখার মধ্যবিন্দু কিনা? তাহলে আমরা এখন বলতে পারি এবি রেখার মধ্যবিন্দু সি। এবি রেখার মধ্যবিন্দু কি? সি, যার মান আমি জানি 4,3। তাহলে আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র করেছি না? আমরা এখন লিখতে পারি না, সুতরাং 4 ইজ ইকুয়ালস টু কত হবে বলো? 4 প্লাস আলফা বাই 2। এই যে দেখো, বোঝো এবি কি ব্যাস না? এবি ব্যাসের মধ্যবিন্দু কত? কেন্দ্র সি, যার মান আমি অলরেডি জানি। তাহলে আমি এই 4 বসাইলাম। 4 ইজ ইকুয়ালস টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই কত? 2। সিমিলারলি বিটা, দ্বিতীয়টা কত? 3। তাহলে এই 3 এর মান কি আসবে? 6 প্লাস বিটা ডিভাইডেড বাই 2। 6 প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এখন আমরা এখানে আর গুণ করি। 4 প্লাস আলফা ইকুয়ালস টু 8। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু 8 মাইনাস 4, সুতরাং আলফা ইকুয়ালস টু 4। দেখো মিলতেছে কিনা? দেন 6 প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 6, বিটা ইজ ইকুয়ালস টু 6 মাইনাস 6, বিটা ইজ ইকুয়ালস টু 0। বলো মিলছে কিনা? 4,0 অথবা 4,9, দুইটার যে কোনো একটা হইতো। বুঝতে পারছি? সুতরাং ব্যাসের অপর প্রান্ত বিন্দু, সুতরাং ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক 4,0। আচ্ছা, এখন একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবা, অঙ্কের বাইরে এটা ফলো করার খুব চেষ্টা করবা। এটা প্রথমেই যদি হয় তোমার পক্ষে, তাহলে প্রথম দিন থেকেই হবে, মানে আজকে থেকেই হবে। আর যদি না হয় তোমার পক্ষে জীবনে এটা করা সম্ভব হবে না। সেটা কি? তোমরা, আমি এটা আগেও বলছি, এখনও বলি এটা, এবং খুব সিরিয়াসলি নাও কথাটা। সেটা হচ্ছে, তোমরা যে কোনো প্রতিষ্ঠানের এক সেট অ্যাডমিশনের গাইড নাও, যে কোনো প্রতিষ্ঠানের এক সেট অ্যাডমিশনের গাইড নাও। ঠিক আছে, ইউসিসি হোক, উদ্ভাস হোক, রেটিনা হোক, যে কোনো প্রতিষ্ঠানের নাও। নেওয়ার পরে তুমি এই যে সেট অ্যাডমিশনের গাইডটা কিনলা, পুরনো কেন, 10 নম্বরে যে রাস্তা পাশ দিয়ে কেনো, নতুন কেনার কোনো দরকার নাই। এই পুরনো গাইডটা তুমি কেনার পরে এটা তুমি সপ্তাহ 10 দিনে একবার খুলবা। কখন খুলবা? মনে করো তোমাকে আমি 3.1 করায় ফেলছি না? এখন তুমি ওই গাইডটা খুলে 3.1, এটা কিন্তু আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সব কিছুর জন্য বলতেছি। ইটস এ সেট, এই জন্য আমি বলতেছি সেট, অ্যাডমিশনের সেট অফ বুক। অ্যান্ড তুমি এখন মনে করো 3.1 আমার কাছে করছো, নোট জমা দিছো, পরীক্ষাও দিছো, এই পর্যন্ত দেখার দরকার নেই, তুমি এখন 3.1 পারো। ঠিক আছে, তুমি এখন ওই অ্যাডমিশনের গাইডটায় 3.1-এ দেখো অ্যাডমিশনের কোশ্চেন কেমনে আসে, তুমি একটু প্র্যাকটিস করো। সপ্তাহে না হলেও 10 দিনে একদিন। ওই দিন তোমার মনে করো ফিজিক্স কিছু হয়েছে, অধ্যায় ধরো একটা হয়েছে, বা 2 সপ্তাহ 3 সপ্তাহে ফিজিক্স তোমার একটা হয়েছে। যেদিন ওই ফিজিক্সের অধ্যায় তোমার শেষ, তুমি বেসিক পারো, অঙ্ক পারো, এমসিকিউ পারো, সৃজনশীল পারো, তারপরে যে অ্যাডমিশনের সেটে হাত দিবা, না হলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কারণ তোমার শুধু স্যারের বাসায় পড়ায় গেছে, আর তুমি অ্যাডমিশনের গাইড খুললে কিচ্ছু বুঝবা না। সো তুমি কখন করবা? যখন স্যারের বাসা বা অন্য কোনো জায়গায় ওই চ্যাপ্টার তুমি পড়ে ফেলছো, মুখস্থ করছো, তোমার একদম ঠোঁটস্থ, এবং তোমার পরীক্ষাও দিয়ে ফেলছো, তারপরে তুমি কি করবা? অ্যাডমিশনের গাইডটা খুলবা। খুলে কি দেখবা? শুধু এমসিকিউ এর শর্টকাট। কি দেখবা? এমসিকিউ এর শর্টকাট। কোশ্চেনের প্যাটার্ন তো দেখবাই, কেমন ধরনের কোশ্চেন আসে, কঠিন, সোজা, তোমার কাছে কেমন মনে হয়।
আমি কঠিন বললে তো কঠিন নাও হইতে পারে, তোমার কাছে জিনিসটা সহজও লাগতে পারে। সো ওই প্রশ্নের ক্যাটাগরিগুলো দেখবা, সেগুলো খাতা কলমে সলভ করবা এবং সলভ করার সময় এমসিকিউ এর শর্টকাটগুলো মুখস্থ করবা বা এমসিকিউ এর শর্টকাটগুলো আত্মস্থ করবা। এটাতে কি হবে, তোমার একাডেমিক্যালি মানে এমসিকিউতে অনেক তুমি ডেভেলপ করবা, কিন্তু ওই সূত্রগুলো তুমি একাডেমিক রিটেন পরীক্ষায় অ্যাপ্লাই করলে তোমাকে কেটে দিবে। রিটেন পরীক্ষা অ্যাপ্লাই করলে ওটা 0 দিয়ে দিবে। রিটেন পরীক্ষা আমি যা করাচ্ছি তাই। কথা কি বুঝাতে পারছি? তোমাদের আমি এমসিকিউ টেস্ট নেই না, তোমরা বিশ্বাস করো, তোমরা 2-3 মাস এইভাবে স্টাডি করো, তোমাদের এমসিকিউ স্পিড অনেক বাড়বে, কিন্তু এটা তোমার নিজেরকে প্র্যাকটিস করতে হবে। কথা কি বুঝাতে পারছি? সো আমি চাই 3.2 শেষ করার আগেই তোমাদের প্রত্যেকের বাসায় এক সেট করে পুরনো অ্যাডমিশনের গাইড থাকে। বুঝাতে পারছি? সো থাকলে কি হবে, তুমি তোমার কেমিস্ট্রি শেষ, ফিজিক্স শেষ, আইসিটি শেষ, সাথে সাথে তুমি চলে যাবা ওইখানে, পরীক্ষা দেওয়ার পরে ওইখানে যাবা, পরীক্ষা ওই চ্যাপ্টার আত্মস্থ হয় না, ওইখানে গাইড খুলবাই না, কারণ তুমি তো জানোই না চ্যাপ্টারের মধ্যে কী আছে, তো অ্যাডমিশনের গাইড খুলে কী করবা? কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আজকে এতটুকুই।